শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই উপযুক্ত বলছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানির বৈঠক, একসঙ্গে কাজ করতে একমত হলেন তারা। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত, লাখ লাখ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন বলছে জাতিসংঘ। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম পরিদর্শনের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো কুয়েত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। তিনি আরও বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, নিজেদের সমস্যার সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত। গত বছরে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশের অভিযোগে গেল সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা। পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের দ্বন্দ্ব নিরসনে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ যাবে। শনিবার দ্য নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরোগুল দ্য নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। এই সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খারুসি। এর আগে এ মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এ সফরের কথা জানিয়েছিলেন। ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কে অপরাধ দমন ও জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন তারা। দীর্ঘদিনের মতবিরোধ থাকায় দুই নেতার এই সাক্ষাৎ নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। বৈঠকে তারা ছিলেন হাস্যোজ্জ্বল, একে অন্যের প্রশংসাও করেছেন। তাদের শরীরী ভাষাতেও আন্তরিকতা স্পষ্ট হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, প্রত্যাশার চেয়েও অনেক বেশি বিষয়ে তারা একমত হয়েছেন। মামদানি জানিয়েছেন, নিউ ইয়র্কের স্বার্থে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে চান। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রিকার্দো পাইরিস বলেছেন, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক নবজাতক মেয়ে মারা গেছে। এর আগের দিন ইসরায়েলি হামলায় মারা যায় আরও ৭ শিশু। তিনি আরও বলেন, এ ধরনটি ভয়াবহ। ইউনিসেফের হিসেব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪,০০০ ফিলিস্তিনি শিশু নিহত ও আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এখনও পর্যাপ্ত খাদ্য সহযোগিতার অভাব রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর মুখপাত্র মার্টিন পেনার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগের চেয়ে যুদ্ধবিরতির পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। গাজাবাসীর স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকা পুনর্গঠনে টেকসই সহযোগিতা জরুরি। গত আগস্ট মাসে একটি বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছিল, গাজা উপত্যকার কিছু অঞ্চলে ৫ লাখ মানুষ দুর্ভিক্ষে আছে। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বোর্ড অব গভর্নর্সের অধিবেশনে এ দাবি জানান। রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্রনিরোধ চুক্তি ও IAEA এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরেই তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে IAEA এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব মেনে নিতে কিয়েভকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প বলেছেন, জেলেনস্কি এই শান্তি প্রস্তাব গ্রহণ না করলে তাদের লড়াই চালিয়ে যাক। ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ প্রস্তাবের কারণে তারা মহাসংকটে পড়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব সংঘাত সমাধানের ভিত্তি। কিয়েভ এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে রুশ বাহিনী সামনে এগোবে।
এদিকে শুক্রবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। হয় আত্মমর্যাদা ও স্বাধীনতা হারাতে হবে, নতুবা গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে হবে। জেলেনস্কি আরও বলেন, এটি তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর এমন শঙ্কার কথা তিনি এভাবেই নিজ দেশের নাগরিকদের অবহিত করেন। ঘুষ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে রাশিয়ার পক্ষে বক্তৃতা দেওয়ার অভিযোগে সাবেক এমপিকে 10 বছর 6 মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। শুক্রবার নাথান গিল নামের রিফর্ম ইউকে পার্টির এ নেতার বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়। এএফপি জানিয়েছে, ওলেগ ভোলেশিন নামে ইউক্রেনের একজন রাশিয়াপন্থী রাজনীতিবিদের কাছ থেকে হাজার হাজার ইউরো ঘুষ নিয়েছিলেন নাথান গিল। ওই ঘুষদাতার নির্দেশে লিখিত বিবৃতি উপস্থাপন করে ইউক্রেনের গণতন্ত্র সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন তিনি। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিরও সমালোচনা করেন তিনি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে সশস্ত্র হামলা করে 220 জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার ভোরে আগওয়ারা এলাকার সেন্ট মেরিস স্কুলে এ অপকর্ম হয়। কয়েকদিন আগেই দেশের আরেকটি বালিকা বিদ্যালয়ে এমন হামলা হয়েছিল। নাইজেরিয়ান খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহৃতদের মধ্যে 215 জন শিক্ষার্থী এবং 12 জন শিক্ষক। হামলার সময় সশস্ত্র ব্যক্তিরা রাত 1টা থেকে 3টার মধ্যে হোস্টেলে ঢুকে শিক্ষার্থী, শিক্ষক ও এক নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে। ওই রক্ষীকে গুলি করা হয়। ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহের প্রবল বন্যায় 55 জন মারা গেছেন, নিখোঁজ হয়েছেন 13 জন। শনিবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ জানিয়েছে, মধ্য ভিয়েতনামে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। $340 মিলিয়ন বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। স্থানীয় ডাকলাক এলাকাতেই 27 জনের মারা গেছেন। অন্যদিকে খানখোয়াতে 14 জন মারা গেছেন। গিয়ালাই এবং লামডংয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। থুয়া থিয়েন হু এবং দানাংয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।